হ্যালো এভরিওয়ান, গত 1 অক্টোবর সদ্গুরু জগ্গি বাসুদেবের কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে তামিলনাড়ু পুলিশের 150 জনের একটি বিশাল দল তল্লাশি চালায়। কেন এই তল্লাশি চলেছিল সেটা আমি আগের ভিডিওতে খুব ডিটেলে আপনাদের জানিয়েছিলাম। যারা যারা সেই ভিডিওটা এখনও দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন। এই যে কেস চলছিল মাদ্রাস হাইকোর্টে, এই কেসটা ইতিমধ্যেই মাদ্রাস হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ট্রান্সফার হয়ে গেছে। সুপ্রিম কোর্টে গত 3রা অক্টোবর এই কেসের হিয়ারিং ছিল। কিভাবে এই কেসটা মাদ্রাস হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ট্রান্সফার হলো, আর 3রা অক্টোবরের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট এই কেস নিয়ে কি অর্ডার জারি করলো, কি আদেশ জারি করলো, কি অবজারভেশন দিল, আজকে প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে জানাবো। যারা যারা জানেন না ব্যাপারটা কি হয়েছে তাদেরকে খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে তামিলনাড়ুর একজন রিটায়ার্ড প্রফেসর, তিনি সদ্গুরুর যে আশ্রম রয়েছে ঈশা ফাউন্ডেশন, তার অ্যাগেনস্টে একটা কেস করেছিলেন তামিলনাড়ু হাইকোর্টে, যে তার 2 মেয়েকে, সেই 2 মেয়েই প্রাপ্তবয়স্ক, তার 2 মেয়েকে ঈশা ফাউন্ডেশন জোর করে ব্রেন ওয়াশ করে তাদেরকে সন্ন্যাসী বানিয়ে আশ্রমে রেখে দিয়েছে। সেই কেসের ভিত্তিতেই মাদ্রাস হাইকোর্টের আদেশে তামিলনাড়ু পুলিশের একটি বিশাল দল 1 অক্টোবর ঈশা ফাউন্ডেশনে সার্চ চালিয়েছিল। এরপর ঈশা ফাউন্ডেশন, সদ্গুরুর যে ঈশা ফাউন্ডেশন, সেই ঈশা ফাউন্ডেশন এই মাদ্রাস হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারের অ্যাগেনস্টে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন, স্পেশাল লিভ পিটিশন ফাইল করে। এই স্পেশাল লিভ পিটিশন কি? এটা হলো যদি কোনো নিম্নতর আদালতের কোনো রায় বা নিম্নতর আদালতের কোনো আদেশ অভিযুক্তের যদি পছন্দ না হয় বা অভিযুক্ত যদি সেই আদেশকে মেনে নিতে না চায়, তাহলে তার বিরুদ্ধে সে উচ্চতর আদালতে আপিল করতে পারে, সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। তাই মাদ্রাস হাইকোর্টের এই যে অর্ডার ছিল সেই অর্ডারের অ্যাগেনস্টে ঈশা ফাউন্ডেশন সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করে। সেই যে অ্যাপিল, সেই অ্যাপিলের শুনানি হয় গত 3রা অক্টোবর। সেই সুপ্রিম কোর্টের সেদিনের শুনানির কি অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে সেই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা সুপ্রিম কোর্টের অরিজিনাল অর্ডার কপি, সেই অর্ডার কপিটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা সুপ্রিম কোর্টের গত 3রা অক্টোবর এই কেস নিয়ে যে শুনানি হয়েছিল সেই শুনানির রেকর্ড অফ প্রসিডিংস। এখানে লেখা আছে কেসটা কাদের মধ্যে হয়েছিল, ঈশা ফাউন্ডেশন ভার্সেস এস কামারাজ অ্যান্ড আদার্স। এস কামারাজ হলো সেই রিটায়ার্ড প্রফেসর যিনি মাদ্রাস হাইকোর্টে ঈশা ফাউন্ডেশনের অ্যাগেনস্টে এই কেসটা করেছিলেন। এখানে ঈশা ফাউন্ডেশন হলো পিটিশনার, কারণ তারা মাদ্রাস হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে, আর এখানে এস কামারাজ হলো রেসপন্ডেন্ট। এরপর আপনারা দেখুন সেই যে সুপ্রিম কোর্টের হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ গঠিত হয়েছিল সেই বেঞ্চে কারা কারা ছিলেন, কোন কোন বিচারকরা ছিলেন। সেখানে চিফ জাস্টিস যিনি, তিনি নিজে ছিলেন, তারপর অনারেবল জাস্টিস জেবি পার্দিওয়ালা ছিলেন, আর জাস্টিস মনোজ মিশ্রা ছিলেন। এই 3 জনের একটা বেঞ্চ গঠিত হয়েছে, সেই বেঞ্চ এই কেসটাকে দেখছে। এবার দেখুন এখানে যে অর্ডারটা সেদিন পাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সে অর্ডারের পয়েন্ট নাম্বার 1 দেওয়া আছে যে একটা হ্যাবিয়াস কর্পাস পিটিশন ফাইল হয়েছিল, যেখানে সিকিং দ্য প্রোডাকশন অফ হিজ ডটার্স গীতা কামরাজ অ্যান্ড লতা কামরাজ। এই যে যেই প্রফেসর মাদ্রাস হাইকোর্টে কেস করেছিলেন যে তার 2 মেয়েকে ব্রেইন ওয়াশ করে সন্ন্যাসী বানিয়ে রেখে দিয়েছে ঈশা ফাউন্ডেশন, সেই যে প্রফেসর তার 2 মেয়ের নাম এখানে দেওয়া হয়েছে, গীতা কামরাজ অ্যান্ড লতা কামরাজ। এখানে বলা হয়েছে যে কি নিয়ে কেসটা করা হয়েছিল সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। তিনি এখানে ঈশা ফাউন্ডেশনের অ্যাগেনস্টে অ্যালিগেশন দিয়েছিলেন যে তার 2 মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে ঈশা ফাউন্ডেশনে ক্যাপটিভ করে রাখা হয়েছে। সেটাই পয়েন্ট নাম্বার 1-এ জাস্ট মেনশন করা হয়েছে যে কী নিয়ে প্রথমে কেসটা হয়েছিল। এরপর পয়েন্ট নাম্বার 2-এ সুপ্রিম কোর্ট কি যেটা অবজারভেশন দিয়েছে যে 30শে সেপ্টেম্বর এই নিয়ে মাদ্রাস হাইকোর্ট একটা শুনানি হয়। তারপর মাদ্রাস হাইকোর্ট বলে যে ঈশা ফাউন্ডেশনের যে আশ্রম, সেই আশ্রমের ভেতরে যাতে কোয়েম্বাটুরের রুরাল পুলিশ যায় আর সেখানে তল্লাশি চালায় আর সেখানে জিজ্ঞাসাবাদ চালায় যে এই যে 2জন মেয়ে তারা কি সত্যি নিজের ইচ্ছায় থাকতে চাইছে নাকি তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছে, এরকম একটা অর্ডার মাদ্রাস হাইকোর্ট পাশ করে। আর তার সাথে সাথে শুধুমাত্র এই 2জন ছাড়াও অন্যান্য যারা সেখানে থাকেন, যারা সন্ন্যাসী রয়েছেন, তারাও সেখানে নিজের ইচ্ছা আছেন কিনা এরকম একটা তল্লাশি চালানোর বা এরকম একটা জিজ্ঞাসাবাদ চালানোর জন্য মাদ্রাস হাইকোর্ট সেই পুলিশকে, তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দেয়, কোয়েম্বাটুর রুরাল পুলিশকে নির্দেশ দেয়।
এখানে পয়েন্ট নম্বর 3-তে দেখুন, পয়েন্ট নম্বর 3-তে লেখা আছে, ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট দ্য ইন্টারেকশন উইথ দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট টুক প্লেস ইন ওপেন কোর্ট ইন দ্য কোর্স অফ হুইচ বোথ দ্য ইন্ডিভিজুয়ালস কনসার্নড স্টেটেড দ্যাট দে ওয়ার স্টেইং ইন দ্য আশ্রম ভলান্টারিলি অ্যান্ড উইদাউট এনি কোয়ারশন। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, এই অবজারভেশনটা দেওয়া হয়েছে যে মাদ্রাস হাইকোর্টে যে শুনানি হয়েছিল 30শে সেপ্টেম্বর, সেই শুনানিতে যেই দুজন দিদি আর বোন যাদেরকে নিয়ে তাদের বাবা এই কেসটা করেছিলেন, গীতা কামারাজ আর লতা কামারাজ, যে তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছে, এখানে কিন্তু একদম সেই অবজারভেশন দেওয়া হয়েছে যে সেই দুই মেয়ে নিজেরাই এটা স্বীকার করেছে, নিজেরা বলেছে যে তাদেরকে কেউ সেখানে জোর করে আটকে রাখেনি, তারা সম্পূর্ণ নিজের ইচ্ছায় সেই সদ্গুরুর আশ্রমে ঈশা ফাউন্ডেশনে রয়েছে, কেউ তাদের উপর জোর করে তাদেরকে বন্দি বানিয়ে রাখেনি বা তাদেরকে ব্রেন ওয়াশ করেনি। এটা কিন্তু এখানে অবজারভেশনে মেনশন করা হয়েছে। এরপর পয়েন্ট নাম্বার 4-এ দেওয়া হয়েছে যে সেদিন যে তামিলনাড়ু পুলিশের এত বড় একটা ফোর্স গেছিলো, সেই ফোর্সের সাথে আরও কারা কারা ছিল, যেমন সেখানে ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যে হেড, যিনি চেয়ারপারসন, তিনি ছিলেন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার ছিলেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ছিলেন, জয়েন্ট ডিরেক্টর হেলথ ছিলেন, দুজন মনস্তত্ত্ববিদ ছিলেন, আর ফুড সেফটি অফিসার একজন ছিলেন। তো এতজন সরকারি অফিসিয়ালদের নিয়ে সেদিন তামিলনাড়ু পুলিশ, কোয়েম্বাটুর রুরাল পুলিশ ঈশা ফাউন্ডেশনে রেড করতে গেছিল। এবার খুব ইন্টারেস্টিং হলো পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6-এ দেখুন, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ইন্টারাকশন বোথ দ্য ইন্ডিভিজুয়ালস স্টেটেড দ্যাট দে জয়েন্ট দ্য আশ্রম ওয়েন দে ওয়ার 24 and 27 ইয়ার্স ওল্ড রেসপেক্টিভলি। অর্থাৎ যেই দুই মেয়ে গীতা কামারাজ আর লতা কামারাজ, তারা কিন্তু যখন 24 বছর আর 27 বছর বয়স ছিল তখনই ঈশা ফাউন্ডেশনে জয়েন করেছিলেন। এখন তাদের বয়স হলো 39 আর 42, মানে ভাবুন কতটা লম্বা সময় কেটে গেছে। যখন 24 আর 27 বছর বয়স ছিল তখন তারা জয়েন করেছিল, এখন 39 আর 42 দুজনের বয়স। বোথ দ্য ইন্ডিভিজুয়ালস স্টেটেড দ্যাট দে আর রিসাইডিং অ্যাট দ্য আশ্রম ভলান্টারিলি অ্যান্ড উইদাউট এনি কোয়ারশন, মানে তারা স্বেচ্ছায় সেই আশ্রমে আছেন, তাদেরকে কেউ কোনো জোর জবরদস্তি করেনি সেখানে থাকার জন্য। দে আর ফ্রি টু ট্র্যাভেল আউটসাইড দ্য আশ্রম হুইচ দে হ্যাভ ডান ফ্রম টাইম টু টাইম। তাদেরকে কেউ আশ্রমে বন্দি করে রাখেনি, তারা নিজের ইচ্ছায় আশ্রম থেকে যে কোনো সময় বাইরে যেতে পারেন, তাদেরকে কেউ কখনো বাধা দেয় না সেখান থেকে বাইরে যেতে। 3 নম্বর, ওয়ান অফ দ্য ইন্ডিভিজুয়ালস হ্যাজ পার্টিসিপেটেড ইন আ ম্যারাথন রান এক্সটেন্ডিং টু অ্যাবাউট 10 কিলোমিটার্স ইন হায়দ্রাবাদ। এই দুই বোনের মধ্যে একজন কিছুদিন আগে হায়দ্রাবাদে একটা 10 কিলোমিটার ম্যারাথন রানেও পার্টিসিপেট করেছিলেন। তাই কোনোভাবেই কেউ কিন্তু সেখানে তাদেরকে আটকে রাখেনি বা সেখান থেকে তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না, এরকম কথা কিন্তু সম্পূর্ণ ভুল। আর 4 নম্বর, দেয়ার প্যারেন্টস ভিজিট দ্য আশ্রম পিরিয়ডিক্যালি টু মিট দেম। তো দুই বোন বলছে যে তাদের যে বাবা মা, যেই বাবা কেস করেছে সেই বাবা মাও কিন্তু আশ্রমের ভেতরে এসে তাদের সাথে দেখা করতে পারে। আশ্রম কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে তাদেরকে কোনোদিনও বাধা দেয় না বা আজ অবধি দেয়নি। এই যে অবজারভেশন, সেটা কিন্তু এই যে স্টেটমেন্ট, যে দুই বোন এই যে স্বীকারোক্তি দিয়েছে, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে যে তাদেরকে কেউ সেখানে জোর করে আটকে রাখেনি, তারা নিজেদের ইচ্ছা মতো আশ্রম থেকে বেরোতেও পারে, অন্যান্য বিভিন্ন জায়গায় পার্টিসিপেটও করতে পারে, আর তাদের বাবা মাও আশ্রমের ভেতরে এসে যে কোনো সময় তাদের সাথে দেখা করতে পারে। পয়েন্ট নাম্বার 7 দেখুন, অ্যাজ রিগার্ডস দ্য প্রেজেন্স অফ দ্য পুলিশ ইন পারসুয়েন্স অফ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট, ইট হ্যাজ বিন স্টেটেড বাই বোথ দ্য ইন্ডিভিজুয়ালস দ্যাট দ্য পুলিশ হ্যাভ লেফট দ্য প্রিমাইসেস লাস্ট নাইট আফটার এ ভিজিট লাস্টিং ফর 2 days। অর্থাৎ তামিলনাড়ু পুলিশের এত বড় একটা দল, যেখানে আরও বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি অফিসিয়ালরা ছিল, তারা কিন্তু পুরো 2 দিন ধরে সেই কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনের আশ্রমে তল্লাশি চালায়। এবার 8 নম্বর পয়েন্টটা দেখুন, দি সাবমিশন হুইচ হ্যাজ বিন আর্জড অন বিহাফ অফ দ্য পিটিশনার্স ইজ দ্যাট এ সিমিলার পিটিশন ওয়াজ ফাইল্ড বাই দ্য মাদার অফ দ্য 2 individuals about 8 years ago, in which the father also appeared, and eventually the same statement as was made before the High Court on this occasion was made by the 2 individuals। অর্থাৎ আজ থেকে 8 বছর আগেও কিন্তু এই দুজনের মা বাবা একই কেস নিয়ে হাইকোর্টের কাছে এসেছিল, আর সে সময় কিন্তু বাবা একই কথা বলেছিল যে এদেরকে ব্রেন ওয়াশ করে আটকে রাখা হয়েছে। আর সেই সময়ও কিন্তু দুজন ইন্ডিভিজুয়াল, এই যে দুই বোন, তারা কিন্তু একই কথা বলেছিলেন যে তাদেরকে কেউ আটকে রাখেনি, তারা স্বেচ্ছায় সেই আশ্রমে গেছেন। তারপর একেবারে চলে আসি পয়েন্ট নাম্বার 10-এর
সিরিয়াল নম্বর যেটা 2 সেটাতে দ্য স্ট্যাটাস রিপোর্ট হুইচ ওয়াজ ডিরেক্টেড বাই দ্য হাইকোর্ট টু বি ফাইল্ড বাই দ্য পুলিশ শ্যাল বি সাবমিটেড টু দিস কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এই কেসটাকে নিজেদের কাছে যেমন ট্রান্সফার করে নিয়েছে, তেমনি এই অর্ডার দিয়েছে যে এরপর পুলিশ যে স্ট্যাটাস রিপোর্ট মাদ্রাস হাইকোর্ট পুলিশের কাছ থেকে চেয়েছিল, সেই স্ট্যাটাস রিপোর্ট পুলিশ আর মাদ্রাস হাইকোর্টে জমা করবে না, সেটা জমা করবে ডিরেক্ট সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট নিজে এখন এই কেসটার পুরো তত্ত্বাবধান করছে। আর সবশেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা হলো দ্য পুলিশ শ্যাল নট টেক এনি ফার্দার অ্যাকশন ইন পারসুয়েন্স অফ দ্য ডিরেকশনস ইস্যুড ইন প্যারাগ্রাফ 4 অফ দ্য ইম্পাগনেন্ট অর্ডার ডেটেড 30 সেপ্টেম্বর 2024। মানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া পুলিশ ফার্দার ঈশা ফাউন্ডেশনে ঢুকে কোনো রকম কোনো তল্লাশি চালাতে পারবে না, এরকম কোনো সার্চ বা রেড পুলিশ চালাতে পারবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ একেবারে পুলিশকে ডিরেক্ট নির্দেশ দিয়ে দিয়েছে। তো এখানেই এই যে অর্ডার, সেই অর্ডারটা শেষ হচ্ছে। এর পরের যে শুনানি হবে সেই শুনানির ডেট দেওয়া হয়েছে 18ই অক্টোবর। তো 18ই অক্টোবর সুপ্রিম কোর্টে আবার এই কেসের শুনানি হবে। তো আজকে আপনাদের জানালাম যে এই কেসে সুপ্রিম কোর্ট 3রা অক্টোবরের হিয়ারিংয়ে ঠিক কী বলেছে। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।